উপর আমাদের বিভিন্ন মতামতের পরিপ্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচি গ্রহণ যে প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা আমাদের যুগপথের প্রত্যেকটি দলের সাথে আলোচনা করছি এবং তাদের মতামত নিয়ে আমরা আগামী দিনে কর্মসূচি নির্ধারণে এগিয়ে যাচ্ছি। এবং আজকে আমাদের গণ অধিকার পরিষদের আমাদের নেতৃবৃন্দের সাথে আমরা সভা করেছি এবং দীর্ঘ আলোচনায় বাংলাদেশের বর্তমান যে দুর্নীতির চিত্র, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারপরে আপনার দেশ বিরোধী চুক্তি সহ বিভিন্ন বিষয়ের উপর আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং কর্মসূচি গ্রহণ কি কর্মসূচি কিভাবে গ্রহণ করা যেতে পারে, জনগণের প্রত্যাশা করবে কর্মসূচির ধারাগুলো কি হবে সেগুলো আলোচনা করেছি। আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি নির্ধারিত হবে আমাদের পক্ষ থেকে সবার মতামতের পরিপ্রেক্ষিতে, সবার সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে। আগামী দিনে আমাদের আরেকটি কর্মসূচি আছে যে গণতন্ত্র মঞ্চের সাথে আগামী দিন সারা দিনটা। তো আমরা আজকে বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধার, তারপরে মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং চরম দুর্নীতি, উচ্চ দ্রব্যমূল্য সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তারা কিন্তু রাজনীতিবিদদের থেকে আরো এক ধাপ এগিয়ে গেছে। জনগণের প্রত্যাশা হচ্ছে এই মুহূর্তে এখান থেকে তারা মুক্তি চায়, এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে দেশটাকে তারা বাঁচাতে চায়। এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা অনেকের মতে যে আমরা হয়তো আরো বেশি মানে আমাদের রাজনৈতিক কর্মসূচি, আন্দোলনের কর্মসূচি আরো প্রবল কর্মসূচির মাধ্যমে এই সরকারের পতন ঘটানোর প্রয়োজনীয়তা জনগণ বোধ করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরাও চিন্তা করছি আমাদের কর্মসূচি কি হবে। তো এই আর কি আমার মনে হয় বেশি কিছু বলার প্রশ্ন একটু বলে দিন, একটু বলে দিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বিএনপির লিয়াজোঁ কমিটির সাথে গণ অধিকার পরিষদের আজকে এই মিটিংয়ে গণ অধিকার পরিষদের পক্ষে আমাদের যে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন, আমি ফারুক হাসান, সদস্য সচিব গণ অধিকার পরিষদ। ধন্যবাদ। তো আমাদের মূলত আলোচনা হয়েছে আগামী দিনে কিভাবে চলমান যে স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এটিকে আরো বেগবান করা যায় এবং এই স্বৈরাচারকে হটানো যায়। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিশেষ করে দুর্নীতির এক স্বর্গরাজ্যে পরিণত করেছে এই দেশকে, যেটি গতকালকে বাংলাদেশের তথাকথিত দামি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেই ফুটে উঠেছে। তিনি নিজেই বলেছেন তার বাসার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। কারণ আমাদের প্রশ্ন, প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে প্রধানমন্ত্রী কত কোটি টাকার মালিক, এটা জনগণ জানতে চায়। এই প্রশ্নটি আপনাদের করতে হবে প্রধানমন্ত্রীকে, যে আপনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে আপনি কত কোটি টাকার মালিক। একই সাথে দ্রব্যমূল্যের লাগাম ঊর্ধ্বগতি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এই মুহূর্তে বাংলাদেশের মূল যে সংকট সেটা হচ্ছে সার্বভৌমত্বের সংকট। আপনারা সবাই জানেন যে আমরা খাতা কলমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু আছে আমরা সবাই আজকে সেটা দেখতে পাচ্ছি। তো এই সার্বভৌমত্বের সংকটের জায়গাটা আমরা অ্যাড্রেস করেছি এবং ইতিমধ্যেই আওয়ামী সরকার ভারতের সাথে বেশ কয়েকটি দেশ বিরোধী চুক্তি করেছেন। এই চুক্তিগুলোর ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়েছে। এটা কিভাবে আটকানো যায়, এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন পরে হয়তো ভারতীয় ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার আরেকটি অঞ্চলে যাবে। এই ট্রেনকে কিভাবে থামানো যায়, আটকানো যায়, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই বিএনপি সহ সবগুলো দলের সাথে আলোচনা করে সেটা বিএনপি ঠিক করে কর্মসূচি শুরু করবে। আমার দৃঢ় বিশ্বাস জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা এই ফ্যাসিবাদ শক্তির পতনের জন্য আমরা চূড়ান্ত কর্মসূচি দিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি হবে।
আমাদের কিন্তু আমাদের সমস্ত কর্মসূচি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কর্মসূচি পালিত হবে প্রত্যেকটি বিষয়ের উপর। কারণ আমাদের জনসমর্থন আছে, বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে। সুতরাং জনগণকে সাথে নিয়ে আমাদের আন্দোলন সফল করতে হবে, এবং যেহেতু জনসমর্থন আছে, জনপ্রিয়তা আছে, সেটাকে আমরা সেইভাবে জনগণকে সাথে নিয়ে আমাদের কর্মসূচি পালন করব। ঠিক আছে। আমাদের প্রশ্ন না, দরকার নেই। না, আমরা করে দিই না। তো খুশি ভাই, একটু জানতে চাই, বিএনপিকে বলা হয় যে বিএনপির প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার, কিন্তু গতকালকে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছেন তারা নিজেদেরকে রাজাকার বলে নিজেদেরকে সম্বোধন করেছেন। বিএনপির অবস্থান কি এই তাদের যে উক্তি বা তাদের যে স্লোগান, সেই স্লোগানকে সমর্থন করে কিনা? এটা তো বোধহয় এই স্লোগানটা বোধহয় অর্ধেক বলা হচ্ছে, পুরো স্লোগান এখানে আছে নাকি? পুরো স্লোগানটা কি জানো? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। অর্ধেক স্লোগান দিলে তো হবে না। আপনার সমর্থন করেন পুরো স্লোগান? আমি তো বলছি অর্ধেক স্লোগান দিলে তো হবে না, স্লোগানটা পুরো আছে এখানে। তো পুরো স্লোগানটা যদি মাথায় রাখেন, আমার মনে হয় কেউ কোনো সমস্যা এখানে দেখতে পাচ্ছে না। আরো স্লোগান আছে, আমি সব বলতে চাচ্ছি না, আরো স্লোগান আছে। কেন হচ্ছে এরকম? এই যে সর্বশেষ এখনো মারামারি সমস্যা হচ্ছে। আসলে তো শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের উপর হামলা, রাতেও ভাই রাতে হলে আমরা তো দেখলাম লাঠিপেটা করা হচ্ছে, ছাত্রলীগ আক্রমণ করছে, লাঠিপেটা করা হচ্ছে, রক্তাক্ত করছে, এবং তাদের বহিরাগত এনে থাকা ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত এনে তারা আক্রমণ চালাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে, এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে। এগুলো নিয়ে আলাপ করার দরকার নেই। এর ফলশ্রুতিতে এই যে আজকে বাংলাদেশের মানুষ মুক্তির আন্দোলন করছে, এটাও কিন্তু তার আন্দোলনের অংশ। কিন্তু এটা হয়তো তাদের নিজস্ব দাবির জন্য তারা আলাদাভাবে আন্দোলন করছে, কিন্তু বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক সরকার না থাকার কারণে, অবৈধ দখলদার একটা ফ্যাসিস্ট সরকারের কারণে তাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। যারা জনগণের কাছে দায়বদ্ধ না, জনগণের কাছে জবাবদিহি না, এটাই তো মূল সমস্যা। নাইলে কিন্তু জনগণের কাছে জবাবদিহি একটা নির্বাচিত সরকার থাকতো। এইটার যৌক্তিক সমাধান খুবই সহজ। যৌক্তিক সমাধান হচ্ছে এই বাংলাদেশের আগামী দিনে আপনি কি মেধাভিত্তিক একটি দেশ করতে চান, নাকি মেধাবিহীন দেশ করতে চান? আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ করতে চান, নাকি বাংলাদেশের সকলকে নিয়ে দেশ করতে চান? আপনি কি একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চান, নাকি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশটাকে করতে চান? নাকি বিভক্তি সৃষ্টি করে বিভিন্ন স্লোগানকে এখানে ব্যবহার করে বিভিন্ন বক্তব্য দিয়ে যেটা জাতিকে বিভক্ত করে ঐক্যের পরিবর্তে সেভাবে দেশ করতে চান, নাকি একটি ঐক্যবদ্ধ দেশ করতে চান, সবাইকে নিয়ে দেশ করতে চান? দেশ তো একটা গোষ্ঠীর হতে পারে না। আজকে তাদের প্রতিবাদটা কিন্তু একটা গোষ্ঠীর বিরুদ্ধে। দেশটা কোনো গোষ্ঠীর হতে পারে না, দেশ সকলের জন্য। সুতরাং তাদের দাবির যুক্তিযুক্ততার পরিপ্রেক্ষিতে তারা সফলভাবে আন্দোলন করছে। আমি মনে করি বাংলাদেশের যারা আন্দোলন করছে তাদের পরিবার আছে, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, সকলে কিন্তু আজকে একটা ন্যায়সম্মত একটা সমাধানের অপেক্ষা করছে। সেটা না করে যদি আপনি লাঠিপেটা করেন, আপনি যদি মিথ্যা মামলা দেন, তাহলে সেটা সমাধান পাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা এই যে তাদের যে ছাত্রলীগের যে হামলা এবং তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এগুলোর তীব্র নিন্দা জানাচ্ছে। প্রধানমন্ত্রীর যে কালকে বললো প্রধানমন্ত্রী বক্তব্যের পরে কেন এরকম ঘটনাটা আগে প্রধানমন্ত্রী উস্কানি দিচ্ছে কিনা কেউ? তারপরে রাত থেকে এই ঘটনাগুলো ভয়ানক রূপ ধারণ করছে। কেন? মানে প্রধানমন্ত্রী বললেন যে ওরা মুক্তিযুদ্ধের ইয়ের পক্ষে না, ওরা রাজাকারদের চাকরি দিতে চায়। ওরা তো বলছে আমরা তো চাইলাম অধিকার, কি বলছে, হয়ে গেলাম রাজা। ওরা বলছে চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। বাকিটা আপনারা বুঝে নেন। আপনি যখন অধিকার চাইবেন
যখনই বাংলাদেশের অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে এটা রাজাকার, কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। এই সমস্ত গুলোকে নিয়ে মূলধন করে, এগুলোকে মূলধন করে অনেকদিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এগুলোকে আর মূলধন করার সুযোগ নাই। যে নতুন প্রজন্মের কাছে এগুলো আর গ্রহণযোগ্য কিছু নাই। তারা সেটাই বলছে, নতুন প্রজন্ম তারা সেই কথাটা বোঝাতে চেষ্টা করছে। বলে এগুলোকে মূলধন করে জাতিকে বিভক্ত করে মানুষের অধিকার কেড়ে নেওয়ার কোন অধিকার কারণ নেই। নতুন প্রজন্ম সেই বক্তব্যটাই দিচ্ছে, সেই জন্যই তারা আন্দোলন করছে। ধন্যবাদ।